আপনার বিরুদ্ধে আমি আজকে অভিযোগ আনলাম না, তার মানে আপনি নির্দোষ, এটা তো কোনো যুক্তি হতে পারে না। কালকে আপনার বিরুদ্ধে আজকে অভিযোগ আনলাম, কালকে অভিযোগ এনে তদন্ত হয়ে বেরোয় আসতে পারে। তো এই সমস্ত খোরা যুক্তি বা কটু তর্ক করার কোনো মানে নেই। এরা তো বলে এই দেশে মুক্তিযুদ্ধই হয় নাই, তাই না? এরা সিভিল ওয়ার বলে, গৃহযুদ্ধ বলে। এগুলো বা এই যে স্টেটমেন্ট গুলো যে যেগুলো বলতেছে, এগুলো মানে নেওয়ার বা কগনিজেন্সে নেওয়ার কোনো কিছু নাই। এই যুদ্ধাপরাধ ইস্যুটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে এই রাজনীতি থেকে। যদিও রাজনীতির বাইরে না, কিন্তু এটার বিচার চলতে থাকবে। এটার সঙ্গে কে কি বললো না বললো, এই যে দেখেন জামাত বলে যে কি যে ওই হরতাল ডাকে বা ন্যায় বিচার পাওয়া যায় না। এবার কিন্তু তারা হরতাল ডাকলো না। আপনি এই প্রথমবার বোধহয় একটি আপনার তো ইউজুয়ালি তারা যে ট্রেন্ডটা ছিল যে যেদিন রায় ঘোষণা হয় সেদিন তারা হরতাল ডাকে, তারপরের দিন তারা হরতাল ডাকে। এইবার কিন্তু তারা শুধু একটু বিবৃতি দিয়েছে। তারা তো জোটগতভাবে আন্দোলন করতেছে, 20 দলীয় জোটের তো অংশ তারা। 20 দলীয় জোটের তো হরতাল অলরেডি চলছে এবং আজকেও আছে, কালকেও আছে। তো আলাদা করে হরতাল ডাকা তো তাদের দরকার নাই। তাদের হরতালের যে দাবির মধ্যে রাজবন্দীদের মুক্তি চাই বলেও আছে। তো আপনার এটা আলাদা করে তারা ডাকবে কেন? যে আপনার তারা যেটা বলে যে এই বিচার, ওই ন্যায় বিচার হয়নি, তারা হরতাল ডাকে, ঠিক আছে। তো তুমি বিচারে তো অংশ নিচ্ছ, তুমি বিচার কার্যে প্রতিটা কাজে তুমি পার্টিসিপেট করতেছো, তোমার লয়ার আছে, বিচার প্রক্রিয়ার শুরুতে শেষ পর্যন্ত তুমি আছো। তারপরে তুমি এই বিচারের বিরুদ্ধে হরতাল ডাকো, সেইটার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। জি, সেই ব্যাপারে আমরা আগেও আলোচনা আসলে করেছিলাম, কিন্তু গতকাল রায়ে আপনার ট্রাইব্যুনাল কিন্তু বলেছে যে জামায়াত একটি সন্ত্রাসী দল। এর আগেও কিন্তু আদালতের এই অবজারভেশন ছিল এবং আমরা জানি সরকারের পক্ষ থেকে একটা আইন করার কিভাবে জামায়াতকে আসলে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা যায় তেমন একটা উদ্যোগও আছে অনেকদিন ধরে, এবং সেই উদ্যোগের বাস্তবায়ন না দেখে কিন্তু অনেকে আবার আতাতের গন্ধ পাচ্ছে। ফলে সেই জটিলতাটা কোথায়, এই প্রশ্নের জবাব চাই। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব সৈয়দ বদরুল হাসান, জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া একটা শুরু করার কথা কিন্তু সরকার বলেছে। তো সেই প্রক্রিয়ায় কেন কোনো অগ্রসর দেখতে পাই না আমরা? সেটা তো আমাদেরও প্রশ্ন। এখন আরেকটা কথা হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছে। আপনি যে আপনার প্রশ্নে বলেছেন যে এই জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে দেখা হচ্ছে, জামাতের ইতিহাস দেখলে কিন্তু তাই দেখা যায়। সেই পাকিস্তানের আমলে 1953 সালে আহমদিয়াদের বিরুদ্ধে একটা রায়ট ঘটিয়ে দাঙ্গা শুরু করে দিয়েছিল, যার ফলে লাহোরে সামরিক আইন জারি করে হয়েছিল জেনারেল আজম খান। আর 71 তো আমাদের জানা আছে, সেটার জন্য জামায়াতের যে প্রতিষ্ঠাতা তার ফাঁসি হয়েছে, মাওলানা আবুল আলা মওদুদি, তার ফাঁসি হয়েছে। ফাঁসি ক্ষমা করা হয়েছে, পরে তো তিনি দিব্য আরামে রাজনীতি করে গেছেন এবং 71-এ তার নেতৃত্বে গোলাম আজমের সব এইগুলি করেছে। তারপর তো আমরা গত 2013 সালেও দেখলাম জামাত, বিএনপি, হেফাজতে ইসলাম মিলে এটা এখন নিষিদ্ধ। এখন এটা আমার একটা জনমত গড়ে তোলা দরকার। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি নিষিদ্ধ করতে, এখন তো তাদের রেজিস্ট্রেশন তো বাতিল হয়ে গেছে, নির্বাচন করতে পারবেন না। এখন যদি সে আইন তৈরি করে যদি নিষিদ্ধ করা যায়, এমনভাবে প্রক্রিয়াটা করতে হবে যাতে করে ভবিষ্যতে আবার তার মাথা না, যেমন এখন তাদের এমনি 1971 সালের পরে তো তাদের উত্থান হওয়ার কথা ছিল না, আমাদের নিষিদ্ধই ছিল। আমার দুর্ভাগ্য যে আমাদের 1975 নভেম্বর 75-এর পরে জেনারেল জিয়াউর রহমান এসে অনেক কিছু করে ফেললেন। এখনো যে জিয়াউর রহমানের সমর্থক, বিএনপি সমর্থক, এখনো গতকাল আমাকে বললেন দেখেন আপনি জিয়াকে সমালোচনা করেন, কিন্তু তিনি তো মাল্টি পার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র প্রচলন করেছেন। তো তাদেরকে বলে কি করেছেন? ওই তো সেই পাকিস্তানি দোসরদেরকে ইয়ে করে সেই সময় আওয়ামী লীগকেও তো তারা আসলে এক ধরনের নতুন করে দিয়েছে, তখন তো আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে গেছিল না। হ্যাঁ, তা ছিল, কিন্তু তারা নিষিদ্ধ না, বিলুপ্ত হয়েছিল। তো সেই কাজটা যদি আওয়ামী লীগ মতো থাকতো বা যেসব দল 71-এ যুদ্ধে ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তা না করে তিনি এদেরকেও নিয়ে আসলেন এই গণতন্ত্রের নামে। তো এখন যদি নিষিদ্ধ করা হয়, শুধু আমার মতো শুধু জামাতের মতো আরো অনেক র্যাডিক্যাল ইসলামিক দল আছে, হয়তো ভবিষ্যতে আসবে, ওদের দিকেও একটু নজর রাখা। এই যে হিজবুত তাহরির, এইসব জাতীয় নিষিদ্ধ আছে, কিন্তু তারপরও এদের তৎপরতা দেখা যায়। কিন্তু সরকার যেটা বলে যে আসলে নির্বাহী ক্ষমতায় যদি নিষিদ্ধ করা হয় তাহলে আবার নির্বাহী আদেশে সেটা ফেরত আসতে পারে, কিন্তু আইনি প্রক্রিয়া আমরা দেখেছি যে আইনমন্ত্রী কিন্তু কয়েক দফা বলেছেন যে এই পরবর্তী সংসদে উঠবে, পরবর্তী এই বিষয়টা খুব
সুদূর প্রসারী চিন্তা করে তো সিদ্ধান্তটা নিতে হবে। আপনি আইনগতভাবে বন্ধ করে দিতে পারেন যে জামাত ইসলামী নামে কোনো রাজনৈতিক দল থাকবে না, আজকে ঘোষণা দিয়ে দিলেন। জামাত ইসলামীও চুপচাপ পরে নাম দিয়ে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী জামাতে ইসলাম, একটা নতুন দল গঠন করতে পারে। এতে হয়তো মোরালি জামাত ইসলামী দুর্বল হয়ে পড়বে নৈতিকভাবে, যদি আইনগতভাবে করেন, নতুন রিক্রুটমেন্টে হয়তো একটু ঝামেলায় পড়বে, কিন্তু নতুন নাম দিয়ে তো আবার নতুন কনস্টিটিউশন করে তারা কিন্তু আবার দল গঠন করতেই পারে। তো এই জায়গাটা আমি মনে করি আইনগতভাবে নিষিদ্ধ করার আগে, আপনার বদরুল ভাই একটু টাচ দিয়েছেন ওই জায়গাটা, সারা দেশে যদি আপনি রাজনৈতিকভাবে জামাতকে দুর্বল করে দিতে পারেন, আদর্শগতভাবে ফাইট দিয়ে যদি তাকে দুর্বল করে দিতে পারেন, জামাতে কেউ যদি যোগ দিতে না পারে, ওই সিচুয়েশনটা ওইরকম ক্রিয়েট করেন কোনো মানুষ জামাত করতে চাইবে না, সেই সুস্থ রাজনৈতিক ধারাটা যদি আপনি ফিরিয়ে আনতে পারেন, জামাত এমনিই আপনার আস্তে আস্তে ক্ষয়িষ্ণু দল হয়ে যাবে। যেহেতু এখন যে পথ বেছে নিয়েছে, তো এটা তো আর গণতান্ত্রিক পথ না, এখন তো আপনার যে সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে, তো এই দল থাকার কথা না, যদি আপনি আপনার রাজনৈতিক কর্মসূচিগুলি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আইনগতভাবে মোকাবেলা করার চেয়ে আমি মনে করি রাজনৈতিকভাবেই তাদেরকে দমানোটা বেশি এখন জরুরি। রাজনৈতিকভাবে কিভাবে করে কে দমাবে আসলে? কারণ আপনি এটা আপনার জানেন প্রগতিশীল বিএনপির সমস্ত- সঙ্গে তারা জোটবদ্ধ আছে, আওয়ামী লীগের সঙ্গে আতাতের অভিযোগ করা হয়, তাহলে আসলে কে কাকে কোথায় কিভাবে দমন করবে? সেটা তো আমাদের দুর্ভাগ্য যে জামাতে ইসলামীর মতো আপনার ঘৃণ্য রাজনৈতিক দলকেও আমাদের দেশের বৃহত্তর বড় রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দিচ্ছে। এটা তো কল্পনার বাইরে। আমি তো ধরেন এই অভ্যস্ত হয়ে গিয়েছি। আপনি শুধু একটু ভাবেন তো, বদরুল ভাইরা হয়তো মনে করতে পারবেন যে 71 সালে নিজামীর অবস্থানটা কি ছিল। ওই লোক আপনার 2001-এ এসে মন্ত্রী হয়, চিন্তা করা যায়? যে মানুষটা এই দেশের স্বাধীনতার বিরোধিতা শুধু করেই নাই, মানুষকে মেরেছে, এই দেশের ওই স্বাধীনতার বিরুদ্ধে জনমত গঠন করছে, নিজের হাতে মানুষ মেরেছে, সে এসে এই দেশের মন্ত্রী হয়েছে। এবং তার অধীনে আবার একজন চাকরি করেছেন যিনি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, সেটাই বলতেছি, এই সিচুয়েশনটা তো ক্রিয়েট করে আমাদের প্রগতিশীল দলগুলো তো দায়ী এর মধ্যে। সেই কারণে বলছি যে সব দলের এই জায়গায় যারা প্রগতির কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, তাদের উচিত কোনোভাবেই, কোনো কারণেই, কোনো রাজনৈতিক ইকুয়েশনেই এই ধরনের ঘৃণ্য দলগুলোর সঙ্গে আপোষ করা অথবা আপনার নেগোসিয়েশনে আসা বা কোনো ধরনের সমঝোতায় আসা উচিত না। এদেরকে মানে পরিত্যাজ্য করা মানে কি, সব দিক থেকে এদেরকে আপনার বাতিল করে দিতে হবে। সেই জায়গাটায় আপনার নিয়ে যেতে হলে একটু প্রেশার দিতে হবে। আমাদেরও মানে শুধু রাজনৈতিক দলের দোষ দিলে তো হবে না, আমরা সিভিল সোসাইটিরও এখানে দায়িত্ব আছে, গণমাধ্যমেরও দায়িত্ব আছে। বয়কট শুধু আমরা বলি সামাজিক ভাবে বয়কট করা, এরপরে দেখা যায় জামাত নেতার বিয়েতে আমরা কি আসি? এটা তো বলে যে এটাই এই জায়গায় বলছিলাম। সবারই একটা আপনার রোল রাখা উচিত এই জায়গায়। হ্যাঁ, না সেটাই যে আপনি প্রকাশ্যে হয়তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ দেখছেন, কিন্তু ভেতরে ভেতরে যে আপনার সরকারের সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে যে কোনো সম্পর্ক তারা রাখছে না, সেই নিয়ে কিন্তু মানুষের মনে অনেক সন্দেহ, অনেক জল্পনা কল্পনাও কিন্তু আছে। না, হ্যাঁ, এই যেটা জাহিদুল হাসান পিন্টু যেটা বললেন যে প্রগতিশীল দলের কথা, ওদের কাছ থেকে এই প্রোগ্রামগুলো আসতে হবে, তাদের জামাতকে দূরে রাখা হয়। তো এখন বিগত কয়েক দশক ধরে আমরা প্রগতিশীল দল বলতে একমাত্র আওয়ামী লীগকে দেখেছি, কেমন বড় ধরনের একটা দল, বড় একটা দল। কিন্তু আবার যেটা হচ্ছে অন্যান্য যে দল আছে যারা সেকুলার দল, যেটা কমিউনিস্ট পার্টি বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, তো এদের কর্মকাণ্ড একটু বাড়ানো দরকার। এদের মধ্যে দেখা যাচ্ছে সেই যে 30 বছর আগে যে অবস্থা ছিল তাদের দলীয় শক্তি, দলীয় সদস্য সংখ্যা মোটামুটি একই রয়ে গেছে। আওয়ামী লীগকে কোন অর্থে আসলে প্রগতিশীল না, বলছেন? প্রগতিশীল যেমন আমরা যেটা বলি, যদি 71-এ ফিরে যাই সেটা একটা আছে, একটা তারপরে আপনার ধর্ম যে ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করেন, যদিও এখনো পোস্টার নিয়ে অনেক সমস্যা, এখনো বিভিন্ন জায়গায় পোস্টার দেখি ওই মধ্যে ধর্মনিরপেক্ষতা তো তারাও করে না, অনুসরণ করে না বলে। কিন্তু যে হ্যাঁ, এটা সত্য যে বঙ্গবন্ধুর সময় যে বঙ্গবন্ধু, তারপর 4 জাতীয় নেতার সময় যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ থেকে তারা অনেক দূরে সরে এসেছেন। যেমন যে আমি যেটা নিজে পোস্টারে মাঝে মাঝে দেখি, কোনো নির্বাচনের আগে দেখা যাচ্ছে ওই যে পোস্টের মধ্যে লেখা আছে একদিকে জয় বাংলা, একদিকে জয় বঙ্গ, ঠিক আছে, আবার মধ্যে লেখা আছে আল্লাহ সর্বশক্তিমান। তো এটা বোঝাই যায় যে একটা ভোট পাওয়ার একটা ব্যাপার আছে। তো ওদিক থেকে একটু সরে আসতে হবে। তারপরও তুলনামূলকভাবে ওই আওয়ামী লীগ থাকলে, যেটা আমরা ইংরেজি ভাষায় বলি লিবারেল ডেমোক্রেসি, অনেকটা থাকে।
কেউ থাকে এবং আমাদের ভালো লাগে, কিন্তু তার পাশাপাশি যে যে দলগুলোর নাম বলে, কমিউনিস্ট পার্টি বলে, ওয়ার্কার্স পার্টি বলে, অন্যান্য যেসব শরিক দল আছে তাদের, এদেরও তো নিজের নিজের ইয়েটা একটু শক্ত করতে হবে, চাঙ্গা করতে হবে। আচ্ছা, গতকাল আপনি জানেন যে কামারুজ্জামানের যে তার যে আপিলের যে রিভিউ, এটা গতকাল ট্রাইব্যুনালে পৌঁছেছে এবং এই প্রক্রিয়াটা কি একটু বুঝিয়ে রিভিউ না, আপনার ট্রাইব্যুনালের আপিলেট ডিভিশনের জাজমেন্টের কপিটা আপনার ট্রাইব্যুনালে পৌঁছেছে। রাইট। এটা আপনার এখন যে রিভিউ কোনো হবে মানে জাজমেন্ট, আপনার বিচার আদালত যে জাজমেন্টটা দিবে, সুপ্রিম কোর্ট তো আপিলেট ডিভিশন সেই কোর্টেই জাজমেন্টটা পৌঁছে দিবে, এটাই নিয়ম। আপনার তারা জাজমেন্টটা কিন্তু দিয়েছে আপনার ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটাকে আপিল করেছে আপনার কোর্স হাইকোর্ট, হাইকোর্টের সমান তো ট্রাইব্যুনাল, এখন আপিলেট ডিভিশন। এখন আপনি যেটা জানতে চাইলেন যে এটার প্রসেসটা কি, প্রসেসটা এখন খুব সহজ, এই আজকে অন্তত এটা খুব সহজ হয়ে গিয়েছে, যেহেতু আজকে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আজকে রাতের মধ্যেই এই জাজমেন্টের কপি যখন ট্রাইব্যুনালে পৌঁছে দেওয়া হয়, এখন প্রসেসটা শুরু হবে। ট্রাইব্যুনাল